শহরের বুকে কাঁচ আর কংক্রিটের যে গগনচুম্বী অরণ্য দাঁড়িয়ে আছে, তার আড়ালে মানুষের আসল রূপ প্রায়ই ঢাকা পড়ে যায় দামি পোশাক আর উচ্চাসনের অহংকারে। ক্ষমতার মায়াজালে আমরা ভুলে যাই সামনের মানুষটিরও একটি মন আছে আত্মসম্মান। কিন্তু কি হয় যখন সেই ক্ষমতার চূড়ায় বসে থাকা মানুষটি নিজের রাজত্ব পরখ করতে নেমে আসেন সাধারণের কাতারে, যেখানে মিথ্যে বিনয় নেই মালিকের ভয়ে তটস্থ হওয়া কৃত্রিম হাসি, আছে শুধু রূঢ় বাস্তবতা। আজকের এই কাহিনী এমনই এক ব্যক্তিত্বের, যিনি একটি সাধারণ ইউনিফর্মের এটি এমন এক অধিপতির কাহিনী, যিনি নিজের প্রতিষ্ঠানেই একজন সামান্য দারোয়ান হিসেবে প্রবেশ করেছিলেন, শুধুমাত্র এটা পরখ করতে যে মানুষ আসলে প্রকৃতভাবে কেমন। তবে যে সত্য তার চোখের সামনে উন্মোচিত হল, তা কেবল একজন দর্পিত নারীর জগৎকেই ওলটপালট করে দেয়নি, বরং সম্পূর্ণ প্রতিষ্ঠানের মানসিকতাকেই রূপান্তরিত করে দিয়েছে। আজকের এই বৃত্তান্তটি আপনাকে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করবে যে আপনিও কি কাউকে তার পরিহিত বস্ত্র বা পদের নিরিখে বিচার করছেন না তো? দুপুর তখন কাঁটায় কাঁটায় 12টা। আকাশ ছিল মেঘহীন এবং সূর্য তার সমস্ত তেজ নিয়ে নগরের আকাশচুম্বী ভবনগুলোর ওপর এমনভাবে কিরণ দিচ্ছিল যেন প্রতিটি কাঁচের দেওয়াল স্বর্ণের ন্যায় ঝলমল করছিল। পথঘাট, মানুষ এবং যানবাহনের ব্যস্ততায় মুখরিত ছিল। প্রত্যেকে নিজের জীবনের প্রতিযোগিতায় সম্মুখে অগ্রসর হচ্ছিল। তবে এই কর্মব্যস্ত পৃথিবীর মাঝে একটি নাম ছিল যা অন্যদের তুলনায় স্বতন্ত্র ছিল: ইশতিয়াক আহমেদ, নগরের বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। শত শত কোটি টাকার কারবার, তীক্ষ্ণ মেধা এবং অত্যন্ত ধৈর্যশীল প্রকৃতি। জনমানুষ তাকে কেবল তার বিত্তবৈভবের জন্য নয়, বরং তার বলিষ্ঠ সিদ্ধান্ত এবং প্রগতিশীল চিন্তার কারণে শ্রদ্ধা করত। ইশতিয়াক সেই শ্রেণীর মানুষদের অন্তর্ভুক্ত ছিল যারা নিজের পদের মহিমা প্রচার করে না, বরং নিজের পরিচয় স্বীয় কর্মের মাধ্যমে বিনির্মাণ করে। কিন্তু আজ সে তার সুসজ্জিত দপ্তরের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে উপবিষ্ট ছিল না। সে তার বাসভবনের বিশাল বারান্দায় দাঁড়িয়ে সুদূর আকাশের পানে চেয়েছিল। অবয়বে আপতিত রৌদ্রচ্ছটার মাঝে তার নয়নে এক অদ্ভুত গাম্ভীর্য পরিলক্ষিত হচ্ছিল, যেন সে কোনো গভীর মনোনিবেশে নিমগ্ন। এর নেপথ্যে ছিল একটি জিজ্ঞাসা, যা বিগত কয়েকদিন ধরে তার মানসপটে ঘুরপাক খাচ্ছিল। তার প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিগণ কি বাস্তবিকই ততটাই অকৃত্রিম এবং সজ্জন যতটা বহিরাবরণ থেকে প্রতীয়মান হয়? অল্প কয়েকদিন পূর্বেই সে একটি অনভিপ্রেত দৃশ্য প্রত্যক্ষ করেছিল। দপ্তরের বহির্ভাগে একজন পরিচ্ছন্নতা কর্মীকে একজন কনিষ্ঠ ব্যবস্থাপক সর্বসমক্ষে লাঞ্ছিত করছিল কেবল এই কারণে যে সে অসাবধানতাবশত মেঝেতে কিঞ্চিৎ জলপাত ঘটিয়েছিল। সেই মুহূর্তে ইশতিয়াক কোনো উচ্চবাচ্য করেনি, কিন্তু দৃশ্যটি তার অন্তরে গেঁথে গিয়েছিল। সে চিন্তা করেছিল, মানুষ যদি নিম্নপদে নিয়োজিত ব্যক্তিদের মর্যাদা না দেয়, তবে তারা কি প্রকৃতপক্ষেই এই প্রতিষ্ঠানের উপযুক্ত? সেই রজনীতেই সে একটি সংকল্প গ্রহণ করে। সে স্বীয় প্রতিষ্ঠানেই একজন নিরাপত্তারক্ষীর ছদ্মবেশে দায়িত্ব পালন করবে এবং স্বচক্ষে নিরীক্ষণ করবে যে মানুষ প্রকৃতপক্ষে কেমন। পরদিন প্রত্যুষে সে তার মূল্যবান পরিচ্ছদ এবং বিলাসবহুল যান পরিত্যাগ করল। সে সাধারণ একটি উর্দি পরিধান করল, মুখে যৎসামান্য দাড়ি রাখল, কেশরাশি কিঞ্চিৎ বিশৃঙ্খল এবং দৃষ্টিতে সাধারণ মানবের প্রতিচ্ছবি। এখন তাকে প্রতিষ্ঠানের কর্ণধার নয়, বরং একজন নবাগত প্রহরী হিসেবে প্রতিভাত হচ্ছিল। সে সরাসরি প্রতিষ্ঠানের তোরণদ্বারে উপস্থিত হল। সেখানে ইতিপূর্বেই দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা তাকে নতুন সহকর্মী হিসেবে সাদরে গ্রহণ করল। ইশতিয়াক কাউকে নিজের প্রকৃত পরিচয় প্রকাশ না করেই কর্তব্য সম্পাদন শুরু করল। প্রভাতকাল ছিল। কর্মীরা পর্যায়ক্রমে দপ্তরে প্রবেশ করছিল। কিছু ব্যক্তি তোরণদ্বারে দণ্ডায়মান প্রহরীদের প্রতি সহাস্য দৃষ্টিপাত করত, আবার কিছু ব্যক্তি ভূক্ষেপ না করেই অভ্যন্তরে প্রবেশ করত। ইতিমধ্যে একটি যান তোরণদ্বারের সম্মুখে এসে দণ্ডায়মান হল। যানটি থেকে এক রমণী অবতরণ করল। পারদর্শী, আত্মপ্রত্যয়ী, সুরুচিপূর্ণ সজ্জা এবং অবয়বে আত্মবিশ্বাসের ছাপ সুস্পষ্ট ছিল। তার নাম ছিল রাইসা ইসলাম, প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ মানব সম্পদ ব্যবস্থাপক। বাহ্যিকভাবে তাকে অত্যন্ত পেশাদার এবং বিচক্ষণ মনে হতো। তবে যখনই সে তোরণদ্বারে দণ্ডায়মান ইশতিয়াককে লক্ষ্য করল, তার মুখাবয়বে কিঞ্চিৎ বিরাগ ফুটে উঠল। তোরণটি দ্রুত উন্মোচন করো, সে কিঞ্চিৎ উচ্চ ঈশ্বরে এবং আজ্ঞাসূচক ভঙ্গিতে নির্দেশ দিল।
ইশতিয়াক শান্ত মেজাজে তোরণ উন্মুক্ত করে দিল। সে অত্যন্ত নিবিড়ভাবে রাইসার আচরণ পর্যবেক্ষণ করল। সে কোনো কৃতজ্ঞতা প্রকাশ ব্যতি রেখে বা দৃষ্টিপাত না করেই ভেতরে প্রস্থান করল। ইশতিয়াকের মনে মৃদু সংশয় জাগল, কিন্তু সে নীরবতা বজায় রাখল। ক্রমান্বয়ে দিবস অতিবাহিত হতে লাগল। ইশতিয়াক প্রত্যেক যাতায়াতকারী কর্মীকে গভীর মনোযোগের সাথে লক্ষ্য করছিল। কিছু ব্যক্তি তাকে অভিবাদন জানিয়ে ভেতরে যেত, আবার কিছু ব্যক্তি এমন ছিল যারা তাকে দেখেও উপেক্ষা করে চলে যেত। কিন্তু প্রকৃত কোষ্ঠীপাথর তখনও অবশিষ্ট ছিল। মধ্যাহ্নভোজের বিরতি হল। দপ্তরের বহির্ভাগে একটি ক্ষুদ্র পরিসর ছিল, যেখানে নিরাপত্তা কর্মীরা একত্রে বসে আহার গ্রহণ করত। ইশতিয়াকও সেখানে উপবিষ্ট ছিল। ঠিক সেই মুহূর্তে কিছু কর্মী সেখান দিয়ে অতিক্রান্ত হচ্ছিল। তাদের মধ্যে একজন উপহাস করে বলল, ভাই, এই প্রহরীরা কেবল বসে বসেই পারিশ্রমিক গ্রহণ করে, প্রকৃত শ্রম তো আমরাই প্রদান করি। অপরাপর সকলে মৃদু হাস্যরস করল। ইশতিয়াক তাদের কথোপকথন শ্রবণ করল, কিন্তু তার অবয়বে কোনো প্রতিক্রিয়ার উদ্রেক হল না। সে নিভৃতে নিজের আহার গ্রহণ করতে থাকল। তার নিকটে সব অপরিচিত ছিল না, কিন্তু এখন সে স্বয়ং তা অনুভব করছিল। পরদিন প্রত্যুষেই পুনরায় সেই একই রুটিন আরম্ভ হল। এবার রাইসা তোরণদ্বারে কিঞ্চিৎ দ্রুত আগমন করল। সে লক্ষ্য করল যে ইশতিয়াক তোরণ উন্মোচনে সামান্য কয়েক সেকেন্ড বিলম্ব করে ফেলেছে। অমনি সে ক্রোধান্বিত হল। সে পরক্ষণেই বলল, তোমাদের কি সময় সচেতনতার লেশমাত্র নেই? একটি ক্ষুদ্র কাজও কি যথাযথভাবে সম্পাদন করতে পারো না? ইশতিয়াক মস্তক অবনত করে বিনীতভাবে বলল, ক্ষমা করবেন ম্যাম, ভবিষ্যতে এই বিষয়ে সজাগ থাকব। রাইসা কোনো উত্তর না দিয়েই ভেতরে প্রবেশ করল, কিন্তু তার মুখভঙ্গিতে সেই ঔদ্ধত্য স্পষ্ট পরিলক্ষিত হচ্ছিল। ইশতিয়াক এখন তিলে তিলে অনুধাবন করছিল যে বাহ্যিকভাবে যারা পরিমার্জিত দেখায়, তাদের অন্তর্নিহিত প্রকৃত স্বরূপ কেমন হয়। দিন অতিবাহিত হতে থাকল এবং প্রতিটি দিবসের সাথে সাথে বহু সত্য উন্মোচিত হতে শুরু করল। একদিন প্রবল বর্ষণ হচ্ছিল। তরুণদ্বারের সন্নিকটে জল জমাট বেঁধে গিয়েছিল। একজন পরিচ্ছন্নতা কর্মী সেই জল নিষ্কাশনের আপ্রাণ চেষ্টা করছিল। ঠিক তখনই একজন ব্যবস্থাপক সেখানে উপস্থিত হয়ে রোষান্বিত হয়ে বললেন, তোমার দ্বারা এটুকুও সম্ভব হয় না যে পথ পরিচ্ছন্ন রাখবে? মানুষ কিভাবে ভেতরে গমনাগমন করবে? সেই কর্মীটি নির্বাক হয়ে মস্তক অবনত করে দাঁড়িয়ে থাকল। ইশতিয়াক এই দৃশ্য প্রত্যক্ষ করছিল। সে দেখল সেই কর্মীর নয়নে অসহায়ত্ব মূর্ত হয়ে উঠছিল, কিন্তু সেখানে উপস্থিত কোনো ব্যক্তি তাকে সহমর্মিতা প্রদর্শনের চেষ্টা করেনি। সেই দিন অপরাহ্নে রাইসা তার কতিপয় সঙ্গীর সাথে বাইরে বহির্গত হচ্ছিল। তরুণদ্বারে দণ্ডায়মান ইশতিয়াককে দেখে সে থমকে দাঁড়াল এবং বলল, তোমরা এখানে দণ্ডায়মান থেকে কি করো? মাঝে মধ্যে পার্শ্ববর্তী পরিচ্ছন্নতার দিকেও দৃষ্টি দিও। ইশতিয়াক নম্রতার সাথে বলল, ম্যাম, পরিচ্ছন্নতার দায়িত্ব ভিন্ন দলের ওপর ন্যস্ত, তবুও আমি লক্ষ্য রাখব। রাইসা উপহাসের ছলে হাসল। অজুহাত প্রদর্শনের কৌশল তো তোমার নিকট থেকে শেখা উচিত। কর্মদক্ষতা নেই, কেবল প্রত্যুত্তর দিতে পারো। তার সঙ্গীরাও মৃদু হাস্য করল। ইশতিয়াক তবুও বিচলিত হল না। সে কেবল প্রতিটি বিষয় নিজের অন্তরে গেঁথে নিচ্ছিল। তবে এই দপ্তরে কিছু ব্যক্তি এমনও ছিল যারা ব্যতিক্রমী ছিল। একদিন ফাহিম নামক এক কর্মী তরুণদ্বারে এলো এবং সহাস্যে বলল, সালাম ভাই, কেমন আছেন? সে ইশতিয়াককে পানীয় জলের একটি বোতল প্রদান করল এবং বলল, তীব্র দাবদাহ, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। ইশতিয়াক তার পানে তাকাল এবং মৃদু হাস্যের সাথে প্রতিউত্তর দিল, ধন্যবাদ। সেই মুহূর্তে ইশতিয়াক মর্মে মর্মে উপলব্ধি করল যে সকল মানুষ সমগোত্রীয় হয় না। কিছু মানুষ আজও মানবিকতার মহিমা অনুধাবন করে। দিবস গড়াতে থাকল এবং ইশতিয়াক প্রতিদিন নিত্য নতুন শিক্ষা গ্রহণ করতে থাকল। সে প্রত্যক্ষ করল কিভাবে কিছু ব্যক্তি নিজ পদের দম্ভ প্রদর্শন করে এবং কিভাবে কিছু ব্যক্তি অতি সামান্য বিষয়েও সৌজন্য প্রদর্শন করে। কিন্তু রাইসার আচরণ দিন দিন আরও কর্কশ হতে লাগল। সে প্রায়শই প্রহরী এবং নিম্নপদস্থ কর্মীদের অবজ্ঞা করত, তাদের কর্মে ছিদ্রান্বেষণ করত এবং নিজের পদের প্রভাব বিস্তার করত। একদিন দপ্তরে একটি অতীব গুরুত্বপূর্ণ সভার প্রস্তুতি চলছিল। সকল কর্মী কর্মব্যস্ত ছিল। রাইসা সমগ্র দপ্তরে বিচরণ করে করে নির্দেশ প্রদান করছিল। ঠিক তখনই তার দৃষ্টি তরুণদ্বারে দণ্ডায়মান ইশতিয়াকের ওপর নিবদ্ধ হল।
সে তার নিকটবর্তী হয়ে বলল, আজ এক অত্যন্ত উচ্চপদস্থ মক্কেল আগমন করবেন। সজাগ থেকো যেন কোনো বিচ্যুতি না ঘটে, অন্যথায় সর্বাগ্রে তোমার বিরুদ্ধেই অভিযোগ উত্থাপন করব। ইশতিয়াক নিষ্পৃহ স্বরে বলল, জি ম্যাম, সকল বিষয় সুচারুভাবে সম্পন্ন হবে। রাইসা তার দিকে দৃষ্টিপাত করে তাচ্ছিল্যের হাসির সাথে বলল, আশা তো ক্ষীণ, তবুও পর্যবেক্ষণ করা যাবে। ইশতিয়াক নীরবতা অবলম্বন করল, কিন্তু তার মনে এখন একটি বিষয় সুনিশ্চিত হয়ে গিয়েছিল। এই দপ্তরে কেবল পেশাদারিত্বই নয়, বরং মানুষের প্রকৃত চরিত্র অন্তরালে রয়ে গেছে, যা উপযুক্ত সময়ে প্রকাশিত হয়। সেই সন্ধ্যায় ইশতিয়াক তার কক্ষে উপবিষ্ট ছিল। সমগ্র দিবসের ঘটনাবলী তার মস্তিষ্কে আবর্তিত হচ্ছিল। সে দীর্ঘশ্বাস ত্যাগ করল এবং স্বগতোক্তি করল, এখন সময় উপস্থিত হয়েছে সত্যকে জনসমক্ষে আনয়নের। তার নয়নে এখন এক অনন্য দৃঢ়তা এবং সিদ্ধান্ত স্পষ্টভাবে পরিস্ফুট হচ্ছিল। আসন্ন কয়েকটি দিন এই প্রতিষ্ঠানের জন্য আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছিল। পরদিন প্রত্যুষে দপ্তরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক প্রতিভাত হচ্ছিল, কিন্তু নেপথ্যে বহু পরিবর্তনের সুর ধ্বনিত হচ্ছিল। ইশতিয়াক এখন কেবল দর্শক ছিল না, বরং প্রতিটি সূক্ষ্ম বিষয় গভীরভাবে অনুধাবন করছিল। তার নিকট এটি কেবল একটি পরীক্ষা ছিল না, বরং এটি অনুধাবনের একটি পন্থা ছিল যে তার সৃজিত এই কর্মযজ্ঞে মানুষ আসলে কিভাবে জীবন অতিবাহিত করছে। প্রভাতকাল ছিল। দপ্তরের বহিরাঙ্গনে মৃদু শীতল সমীরণ প্রবাহিত হচ্ছিল। কর্মীরা পর্যায়ক্রমে আসছিল এবং প্রত্যেকের মুখাবয়বে সেই প্রাত্যহিক দৌড়ঝাঁপ মূর্ত হচ্ছিল। ইশতিয়াক প্রথানুযায়ী তরুণদ্বারে দণ্ডায়মান ছিল, কিন্তু আজ তার নেত্রদ্বয় আরও প্রখর ছিল। সে প্রত্যেকের মুখচ্ছবি, আচরণ এবং মুদ্রার খুঁটিনাটি পর্যবেক্ষণ করছিল। এই সময়ে রাইসা ইসলাম তার যান থেকে অবতরণ করল। আজ সে কিঞ্চিত অতিরিক্ত সাজসজ্জায় সজ্জিত ছিল, যেন কোনো বিশেষ উপলক্ষের জন্য প্রস্তুত হয়ে এসেছে। সে তরুণদ্বারের সন্নিকটে পৌঁছানো মাত্রই ইশতিয়াকের দিকে তাকিয়ে অবিরাম গতিতে বলল, আজ অত্যন্ত সংবেদনশীল সভা রয়েছে, সজাগ থেকো যেন কোনো বহিরাগত ব্যক্তি ভিতরে প্রবেশ করতে না পারে। তোমাদের অবহেলার দরুন যদি কোনো বিপত্তি ঘটে তবে অবিলম্বেই পদচ্যুতি ঘটবে। ইশতিয়াক প্রথাগত শান্তস্বরে প্রতিউত্তর দিল, জি ম্যাম, আপনি উৎকণ্ঠিত হবেন না। রাইসা ভেতরে প্রস্থান করল, কিন্তু তার অবয়বে সেই অহমিকা বিদ্যমান ছিল। ইশতিয়াক তার প্রতিটি উক্তি অনুধাবন করল, কিন্তু এখন সে কেবল শ্রোতা ছিল না, বরং সবকিছু নিজের অন্তরে সংকলন করছিল। মধ্যাহ্ন নাগাদ দপ্তরে এক অভূতপূর্ব চাঞ্চল্য সৃষ্টি হল। বার্তা ছড়িয়ে পড়েছিল যে একজন বরেণ্য মক্কেল উপস্থিত হতে চলেছেন এবং এই সভার পর প্রতিষ্ঠানটি একটি সুবিশাল কর্মপরিকল্পনা পেতে পারে। প্রত্যেকে নিজ নিজ কর্মে ব্যাপৃত ছিল। রাইসা ইতস্তত বিচরণ করে সকলকে আদেশ দিচ্ছিল, কিন্তু তার ভঙ্গিমায় সহযোগিতার চেয়ে আধিপত্যই প্রবল ছিল। এরই মাঝে একটি ক্ষুদ্র ঘটনা সংঘটিত হল যা ইশতিয়াককে আরও ভাবিয়ে তুলল। আরাফাত নামক একজন নবীন শিক্ষানবিশ তড়িৎ গতিতে নথি নিয়ে যাচ্ছিল। সহসা তার পদস্খলন ঘটল এবং নথিগুলো ভূতলে পতিত হল। কাগজগুলো সমগ্র মেঝেতে ছড়িয়ে পড়ল। আরাফাত কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে দ্রুত কাগজগুলো একত্রিত করতে লাগল। ঠিক তখনই রাইসা সেখানে উপস্থিত হল এবং উচ্চস্বরে বলল, এটি কি ধরনের কর্মপদ্ধতি? সামান্য দায়িত্বও কি পালন করতে অক্ষম? আরাফাত ভীত সন্ত্রস্ত হয়ে বলল, দুঃখিত ম্যাম, অনবধানতাবশত ঘটে গেছে। রাইসা তার বক্তব্য রুদ্ধ করে দিয়ে বলল, এটি কোনো শিক্ষালয় নয় যেখানে প্রতিটি ত্রুটি ক্ষমা করা হবে। যদি এই সামান্য ভার বহন করতে না পারো তবে গৃহে অবস্থান করো। সমগ্র দপ্তর এই দৃশ্য অবলোকন করছিল, কিন্তু কেউ মুখ খুলল না। আরাফাতের নয়নে লজ্জা এবং শঙ্কা সুস্পষ্ট ছিল। ঠিক তখনই পেছন থেকে ফাহিম এগিয়ে এলো, সেই কর্মী যে সর্বদা সৌজন্যের সাথে কথা বলে। সে কোনো বাক্য ব্যয় না করেই অবনত হয়ে আরাফাতকে কাগজ উত্তোলনে সহায়তা করল এবং মৃদুমন্দ স্বরে বলল, বিচলিত হইও না, মাঝে মধ্যে এমন বিপর্যয় ঘটে থাকে। ইশতিয়াক দূর থেকে এটি প্রত্যক্ষ করছিল। তার মনে এক সুস্পষ্ট পার্থক্য রচিত হচ্ছিল। একদিকে রাইসার ন্যায় সংকীর্ণতা এবং অন্যদিকে ফাহিমের ন্যায় মহত্ব। সন্ধ্যা নাগাদ দপ্তরের যাবতীয় শয্যা সমাপ্ত হল। পরদিনের সভা নিয়ে প্রত্যেকে কিঞ্চিত মানসিক চাপে ছিল।
কিন্তু এই সমগ্র পরিস্থিতিতে রাইসার আত্মপ্রত্যয় ছিল গগনচুম্বী। সে তার কক্ষে বসে তার সখী তানিয়ার সাথে দূরভাষে বাক্যালাপ করছিল। তোমাকে অবহিত করি, যদি এই চুক্তিটি সম্পাদিত হয় না, তবে প্রতিষ্ঠানে আমার অবস্থান আরও সুদৃঢ় হয়ে যাবে, রাইসা দর্পের সাথে বলল। তানিয়া হাস্যোচ্ছলে বলল, তুমি তো এমনিতেই সকলকে নিয়ন্ত্রণে রাখো। রাইসা মুচকি হেসে বলল, এটাই তো পরিচালক এবং সাধারণদের মধ্যে প্রভেদ। যারা অধস্থন থাকে না, তাদের কিঞ্চিত অবদমিত রাখতে হয়, নতুবা মস্তকে আরোহণ করে। তার উক্তি শ্রবণে পরিষ্কার ছিল যে তার নিকট অপরের মর্যাদার চেয়ে নিজের পদমর্যাদা অধিক কাঙ্ক্ষিত। সেই নিশীথে ইশতিয়াক তার প্রকোষ্ঠে উপবিষ্ট ছিল। সে দিবসের সকল ঘটনাবলী পুনরারম্ভ করল। তার সম্মুখে এক স্বচ্ছ প্রতিচ্ছবি অঙ্কিত হয়ে গিয়েছিল। কোন ব্যক্তিগণ এই প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক এবং কারা কেবল স্বীয় পদের কুপ্রয়োগ করছে। সে গভীর নিঃশ্বাস ত্যাগ করল এবং নিজের ল্যাপটপ উন্মোচন করল। অল্প সময়ের মধ্যেই সে একটি ইমেল প্রস্তুত করল। পরদিন প্রভাতে সমগ্র দপ্তরে একটি বার্তা পৌঁছালো। আগামীকাল 10 ঘটিকায় প্রতিষ্ঠানের কর্ণধার সকল কর্মীদের সাথে সাক্ষাৎ করতে আগমন করবেন। একটি অতীব গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ বিবর্তিত হবার সম্ভাবনা রয়েছে। সকলের উপস্থিতি বাধ্যতামূলক। বার্তা পাঠ মাত্রই দপ্তরে উত্তেজনার সঞ্চার হলো। সকলে একে অপরকে এই প্রশ্নই করছিল যে অকস্মাৎ কেন মালিকের আগমন ঘটছে। কেউ কেউ উল্লসিত ছিল, আবার কেউ কেউ শঙ্কিত। রাইসার মুখাবয়বে এক ভিন্নতর দীপ্তি ছিল। সে মনে মনে চিন্তা করল, এটাই নিজেকে প্রতিভাশালী হিসেবে উপস্থাপনের মোক্ষম সুযোগ। তার প্রগাঢ় বিশ্বাস ছিল যে তার কর্মতৎপরতা এবং আত্মবিশ্বাস দর্শনে মালিক নিশ্চিতভাবেই চমৎকৃত হবেন। পরদিন প্রাতে দপ্তরের আবহ ছিল সম্পূর্ণ ভিন্নতর। সকলে সময়ের পূর্বেই সমবেত হয়েছিল। সভাকক্ষটিকে অনন্যরূপে সুসজ্জিত করা হয়েছিল। আসনগুলো সুশৃঙ্খলভাবে বিন্যস্ত ছিল, প্রজেক্টর প্রস্তুত ছিল এবং প্রত্যেকের অবয়বে উৎসুক্য পরিস্ফুট হচ্ছিল। ইশতিয়াকও সেদিন তরুণদ্বারে দণ্ডায়মান ছিল, কিন্তু তার অবয়বে এখন এক স্নিগ্ধ হাস্য বিদ্যমান ছিল। সে অবগত ছিল আজ কি সংঘটিত হতে চলেছে। ধীরে ধীরে সকল কর্মী সভাকক্ষে একত্রিত হতে লাগল। রাইসাও তার বিশেষ সজ্জার সাথে সেখানে উপস্থিত হল। বহুমূল্য পরিচ্ছদ, আত্মপ্রত্যয়ী পদচারণা এবং চেহারায় সেই চিরাচরিত অহমিকা। সে সর্বাগ্রে আসনে উপবিষ্ট হল, যেন নিজেকে পূর্ব থেকেই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিবেচনা করছিল। কিঞ্চিৎকাল পর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নাসির মঞ্চে এসে বললেন, সকলে দৃষ্টি আকর্ষণ করুন, স্যার অতি শীঘ্রই এখানে পদার্পণ করবেন। আজকের এই দিবসটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমগ্র কক্ষ নিস্তব্ধ হয়ে গেল। সকলের দৃষ্টি প্রবেশদ্বারের দিকে নিবদ্ধ হল। মৃদু গুঞ্জন এখন ক্রমান্বয়ে প্রশমিত হচ্ছিল। সেই সময়ে তরুণদ্বারে দণ্ডায়মান ইশতিয়াক ধীর পদে অভ্যন্তরের দিকে অগ্রসর হল। তবে এবার তার পদচারণা পূর্বের ন্যায় ছিল না। তাতে এক অনন্য আত্মবিশ্বাস ছিল, যেন এবার সে তার প্রকৃত সত্তায় প্রত্যাবর্তন করতে চলেছে। সভাকক্ষের বহির্ভাগে পৌঁছে সে একবার সমগ্র দপ্তরের পানে দৃষ্টিপাত করল। বিগত কয়েক দিবসে সে যা যা অবলোকন করেছে তা সব তার স্মৃতিপটে ভেসে উঠল। কারো উদ্ধত্ত, কারো মর্যাদা, কারো উদ্যম এবং কারো তাচ্ছিল্য। সে দীর্ঘশ্বাস ত্যাগ করল এবং প্রবেশদ্বারের অভিমুখে পদক্ষেপ নিল। অভ্যন্তরে সকলে রুদ্ধশ্বাসে প্রতীক্ষা করছিল। রাইসা নিজের কেশবিন্যাস সুবিন্যস্ত করছিল এবং মনে মনে চিন্তা করছিল কিভাবে সে আজ সকলের সম্মুখে নিজেকে শ্রেষ্ঠ হিসেবে সপ্রমাণ করবে। হঠাৎ প্রবেশদ্বারের বাইরে চাঞ্চল্য পরিলক্ষিত হল। দ্বার ক্রমান্বয়ে উন্মুক্ত হল এবং সমগ্র কক্ষের দৃষ্টি সেই দিকে স্থবির হল। কয়েক মুহূর্তের জন্য যেন সময় স্থির হয়ে গেল। অতঃপর অভ্যন্তরে এক মহিমান্বিত ব্যক্তি পদক্ষেপ নিলেন। মার্জিত পোশাকে ভূষিত, আত্মপ্রত্যয়ী হাঁটাচলা, অবয়বে গাম্ভীর্য এবং চোখে বুদ্ধিমত্তার দীপ্তি। ইনি ইশতিয়াক আহমেদ, যাকে বিগত কয়েকদিন যাবৎ কেউ শনাক্ত করতে সমর্থ হয়নি। প্রথম কয়েক মুহূর্ত তো কেউ অনুধাবনই করতে পারছিল না কি ঘটছে, কিন্তু যখনই নাসির অগ্রসর হয়ে মস্তক অবনত করে বলল, শুভ সকাল স্যার, সমগ্র কক্ষে গুঞ্জনধ্বনি ধ্বনিত হল। সকল কর্মী একযোগে দণ্ডায়মান হল। শুভ সকাল স্যারের প্রতিধ্বনি একযোগে নিনাদিত হল। কিন্তু সর্বাপেক্ষা প্রবল চপেটাঘাত খেল রাইসা। তার নেত্রদয় বিস্ফারিত হয়ে গেল, অবয়ব পাংশুবর্ণ ধারণ করল।
তার মস্তিষ্কে বিগত কয়েকদিনের প্রতিটি দৃশ্য দ্রুত বেগে আবর্তিত হতে লাগল। তরুণদ্বারে প্রদত্ত আজ্ঞা, নিরাপত্তা প্রহরীকে কৃত উপহাস, অন্যদের সম্মুখে প্রদর্শিত ব্যবহার, সবকিছু যুগপৎ তার সম্মুখে উপনীত হল। তার হস্তদ্বয় মৃদু প্রকম্পিত হতে লাগল। ইশতিয়াক মন্থর গতিতে অগ্রসর হল এবং মঞ্চে গিয়ে দণ্ডায়মান হল। সে একবার সমগ্র কক্ষের দিকে দৃষ্টিপাত করল। সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তির নয়নে এখন কেবল কৌতূহল নয়, বরং এক মৃদু শঙ্কাও বিরাজমান ছিল। সে মাইক গ্রহণ করল এবং শান্ত অথচ উদাত্ত কণ্ঠে বলল, আসন গ্রহণ করুন সকলে। সকলে উপবিষ্ট হল, কিন্তু কক্ষে এমন নিস্তব্ধতা ছিল যে কারো নিঃশ্বাসের ধ্বনিও শ্রুতিগোচর হচ্ছিল। ইশতিয়াক কয়েক মুহূর্ত মৌন থাকল। সে কেবল সকলকে অবলোকন করছিল, যেন প্রতিটি মনস্তত্ত্ব পাঠ করছে। অতঃপর সে বক্তব্য আরম্ভ করল। বিগত কয়েকদিন যাবৎ আমি এই প্রতিষ্ঠানেই অবস্থান করছিলাম, কিন্তু সেই অবয়বে নয় যে অবয়বে আপনারা আমাকে অদ্য দেখছেন। কক্ষে মৃদু গুঞ্জন আরম্ভ হল। কেউ কেউ একে অপরের দিকে তাকাতে লাগল। ইশতিয়াক বলে চলল, আমি এখানে একজন নিরাপত্তা প্রহরীর ছদ্মবেশে দায়িত্বরত ছিলাম। এটি শ্রবণ মাত্র সমগ্র কক্ষে যেন এক প্রবল ভূকম্পন অনুভূত হল। এখন প্রত্যেকের চেহারায় বিস্ময় সুস্পষ্ট। ইশতিয়াকের দৃষ্টি ক্রমান্বয়ে রাইসার উপর গিয়ে স্থবির হল। রাইসা এখন মস্তক অবনত করে উপবিষ্ট ছিল। সে তার দিকে নেত্রপাত করার সাহসও পাচ্ছিল না। ইশতিয়াক মঞ্চ থেকে অবতরণ করল এবং ধীর পদে হাঁটতে হাঁটতে কর্মীদের মধ্যভাগে চলে এলো। তার কণ্ঠস্বর এখন কিঞ্চিত অধিক কর্কশ হয়ে গেল। আমি এটি করেছি কারণ আমি সম্যক ধারণা পেতে চেয়েছিলাম যে এই প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিগণ বাস্তবিকই কেমন। তারা কি তাদের পদের সদ্ব্যবহার করে নাকি তার অহংকার করে? সমগ্র কক্ষ নিথর হয়েছিল। ইশতিয়াক আরও যুক্ত করল, আমি প্রত্যক্ষ করেছি যে এখানে কিছু ব্যক্তি এমন আছেন যারা নিজেদের অপেক্ষা নিম্ন পদে কর্মরতদের মানুষ হিসেবেই গণ্য করে না। তাদের লাঞ্ছিত করে, তাদের হীন করে দেখায়, যেন তাদের কোনো অস্তিত্বই নেই। তার প্রতিটি উক্তি সরাসরি হৃদয়ে আঘাত করছিল। সে কিঞ্চিত বিরতি নিল, অতঃপর বলল, কিন্তু আমি এটাও অবলোকন করেছি যে কিছু ব্যক্তি এমনও আছে যারা প্রত্যেকের সাথে সমমর্যাদার আচরণ করে, যারা অনুধাবন করে যে মানবীর পরিচয় তার পদের নিরিখে নয়, বরং তার ব্যবহারের নিরিখে হয়। এবার তার দৃষ্টি ফাহিমের উপর নিবদ্ধ হল। ফাহিম কিঞ্চিত অপ্রস্তুত বোধ করল, কিন্তু তার অবয়বে এক অকৃত্রিমতা ছিল। ইশতিয়াক বলল, ফাহিম সাহেব, দণ্ডায়মান হন। ফাহিম ধীরে ধীরে উঠল। সমগ্র কক্ষের দৃষ্টি তার উপর পড়ল। ইশতিয়াক মৃদু হাস্যের সাথে বলল, আপনার ন্যায় কর্মীরাই এই প্রতিষ্ঠানের প্রকৃত অলংকার। আপনি কোনো কৃত্রিমতা ব্যতি রেখে সকলের মর্যাদা রক্ষা করেছেন। এমন আদর্শবানরাই এই প্রতিষ্ঠানকে অগ্রগতির শিখরে নিয়ে যায়। ফাহিম মস্তক অবনত করল, কিন্তু তার অবয়বে গর্ব এবং বিনয় উভয়ই প্রতিভাত হচ্ছিল। এখন ইশতিয়াকের দৃষ্টি পুনরায় রাইসার ওপর গেল। মিস রাইসা ইসলাম, আপনি দণ্ডায়মান হন। রাইসার পক্ষে দণ্ডায়মান হওয়াও দুঃসাধ্য হচ্ছিল, তবুও সে মন্থর গতিতে উঠল। তার নয়নে অশ্রু ছিল এবং মস্তক অবনত ছিল। ইশতিয়াক তার সম্মুখে এসে দাঁড়াল। কয়েক মুহূর্ত সে কোনো কথা বলল না। অতঃপর শান্ত অথচ কঠোর স্বরে বলল, আপনি এই প্রতিষ্ঠানে এক সংবেদনশীল পদে আসীন। HR মানে হলো মানুষকে অনুধাবন করা, তাদের মর্যাদা। রাইসা কিছু বলতে চাইল, কিন্তু তার কাছে কোনো বাক্য স্ফুরিত হল না। ইশতিয়াক বলল, আমি আপনাকে দণ্ড প্রদানের নিমিত্তে এসব বলছি না। আমি চাই আপনি হৃদয়াঙ্গম করুন ত্রুটি কোথায় ঘটেছে, কারণ অদ্য যদি আপনি না বোঝেন তবে ভবিষ্যতেও এই একই ত্রুটির পুনরাবৃত্তি ঘটাবেন। কক্ষে উপবিষ্ট অন্যান্যরাও এখন স্বীয় চরিত্র সম্পর্কে চিন্তা করতে আরম্ভ করেছিল। ইশতিয়াক পুনরায় মঞ্চে প্রত্যাবর্তন করল এবং ঘোষণা করল, অদ্য থেকে এই প্রতিষ্ঠানে একটি অভিনব নিয়ম বলবৎ হবে। এখানে প্রতিটি ব্যক্তি, তিনি যে পদেই সমাসীন থাকুন না কেন, পূর্ণ মর্যাদা পাবেন। কোনো প্রকার অসম্মান মার্জনা করা হবে না। তার কণ্ঠস্বরে এক দৃঢ় সংকল্প ছিল, যা সকলকে প্রাণিত করল। সভা সমাপ্তির ঘোষণা হল।
মানুষ ধীরে ধীরে প্রস্থান করতে লাগল, কিন্তু এবার আবহ পূর্বের ন্যায় ছিল না। প্রত্যেকের অবয়বে এক নব চেতনা ছিল, যেন তারা অদ্য এক সুবিশাল দীক্ষা লাভ করেছে। রাইসা সেখানে অনড় দাঁড়িয়ে থাকল। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তার দম্ভ সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সে মনের জোর সঞ্চয় করে ইশতিয়াকের দপ্তরের অভিমুখে যাত্রা করল। দ্বারের বহির্ভাগে দাঁড়িয়ে সে কয়েক মুহূর্ত নিজেকে সুসংহত করল, অতঃপর ধীরে ধীরে দ্বারে করাঘাত করল। ভেতরে আসুন, ভেতর থেকে প্রতিধ্বনি এলো। রাইসা অভ্যন্তরে প্রবেশ করল। ইশতিয়াক তার আসনে উপবিষ্ট হয়ে নথি পর্যবেক্ষণ করছিল। সে মস্তক উত্তোলন করল এবং উভয়ের নয়ন বিনিময় হল। রাইসার নয়নই অনুশোচনার অশ্রু ছিল। সে ধীর স্বরে বলল, স্যার, আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি। কক্ষে কয়েক মুহূর্তের স্তব্ধতা বিরাজ করল। রাইসা আরও বলল, আমি অত্যন্ত কদর্য ব্যবহার করেছি। আমি মানুষকে তাদের পদমর্যাদা দিয়ে পরিমাপ করেছি, তাদের মর্যাদা দিইনি। আমার মনে হয়েছিল যে আমিই অভ্রান্ত, কিন্তু আমি সম্পূর্ণরূপে ভ্রান্ত ছিলাম। তার কণ্ঠস্বর প্রকম্পিত হচ্ছিল, কিন্তু তাতে অকৃত্রিমতা ছিল। ইশতিয়াক ধৈর্য সহকারে তা শ্রবণ করছিল। রাইসা আর জিজ্ঞেস করল, আমি অবগত যে আমার এই ক্ষমা প্রার্থনায় সবকিছু পূর্ণ। কিঞ্চিৎকাল ইশতিয়াক নির্বাক থাকল। অতপর সে শান্ত স্বরে বলল, ত্রুটি প্রত্যেক মানবেরই হয়, কিন্তু তা কবুল করা এবং তা থেকে শিক্ষা গ্রহণ করাই পরম মহত্ব। রাইসা মস্তক উত্তোলন করে তার পানে তাকালো। তার নয়নে প্রথমবারের মতো আশার আলো ঝিলিক দিল। ইশতিয়াক আরও বলল, আপনি একটি সুযোগ প্রাপ্ত হবেন, তবে এই সুযোগ নিজেকে পরিমার্জিত করার নিমিত্তে, কাউকে প্রদর্শনের জন্য নয়। রাইসা তৎক্ষণাৎ বলল, কৃতজ্ঞতা স্যার, আমি আপনাকে নিরাশ করব না। ইশতিয়াক মস্তক নাড়ল। আমাকে নয়, নিজেকে সপ্রমাণ করুন। রাইসা মস্তক অবনত করল এবং ধীর পদে বাইরে প্রস্থান করল। সেই দিবসের পর প্রতিষ্ঠানের পরিবেশ ক্রমান্বয়ে বিবর্তিত হতে শুরু করল। রাইসা এখন আর পূর্বের ন্যায় উদ্ধত নয়। সে প্রতিটি কর্মীর সাথে সম্মানের সাথে বাক্যালাপ করে, তাদের সংকট শ্রবণ করে এবং তাদের মর্ম উপলব্ধি করার চেষ্টা করে। ধীরে ধীরে মানুষেরও তার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে শুরু করল। ফাহিমের ন্যায় কর্মীরা এখন আরও অধিক মর্যাদা প্রাপ্ত হতে লাগল। আর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হল, এখন কোনো ব্যক্তি নিজ পদের অহংকার প্রদর্শন করত না। ইশতিয়াক আহমেদ তার দপ্তরে উপবিষ্ট হয়ে এসব প্রত্যক্ষ করছিল। তার অবয়বে কিঞ্চিত পরিতৃপ্তি ছিল। সে যা সংকল্প করেছিল তা পূর্ণতা লাভ করেছে। সে আরও একবার নিজেকে বলল, প্রকৃত শক্তি পদ বা ঐশ্বর্যে নিহিত নয়, মানবিকতায় নিহিত। এবং এই দর্শনই এই প্রতিষ্ঠানের নতুন বৈশিষ্ট্যে রূপান্তরিত হল। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এই শিক্ষাই প্রাপ্ত হই যে কোনো মানুষকে তার কর্ম বা পদ দিয়ে নয়, বরং তার ব্যবহারের মানদণ্ডে বিচার করা বিধেয়। কারণ প্রকৃত পরিচয় সেটাই যা আমাদের অন্তরে বিদ্যমান, বহির্ভাগে নয়। তো বন্ধুরা, এবার আপনারা অভিমত ব্যক্ত করুন। যদি আপনি ইশতিয়াকের স্থলাভিষিক্ত হতেন, তবে কি পদক্ষেপ গ্রহণ করতেন? রাইসার কি পুনরায় একটি সুযোগ প্রাপ্য ছিল, নাকি মালিকের সিদ্ধান্ত সমীচীন ছিল? আপনার অভিমত আমাদের মন্তব্যের মাধ্যমে অবশ্যই অবহিত করবেন।